ঋণে জর্জরিত অসহায় মানুষদের প্রথমে উনি ব্যাংকে নিয়ে গিয়ে নিজ দায়িত্বে অ্যাকাউন্ট খুলে দেন। তারপরে নতুন চেক বইয়ের সবকটি পাতায় কিন্তু ঋণ গ্রহীতার স্বাক্ষর করিয়ে চেক বইটি নিজের কাছে রেখে দেওয়া হয়। এই সর্বশান্ত করার একটা প্রক্রিয়া, আর সাধারণ সহজ সরল মানুষরাও কিন্তু সেটা করে। তার ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রিয় দর্শক, পরবর্তী আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাজউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, আপনাদের স্বাগত জানাচ্ছি। মাত্র 12,000 টাকা অভাবের সংসার চালাতে বাধ্য হয়ে ধার নেওয়া হয়েছিল, এই সামান্য পরিমাণ টাকা। কিন্তু সেই টাকা ধার নেওয়ার সময় জামানত হিসাবে দেওয়া একটি ফাঁকা চেক এক দিনমজুরের জীবনে কিন্তু ডেকে আনলো চরম সর্বনাশের কালো মেঘ। এটা শুধু একজনের না, এরকম বহু হাজার হাজার মানুষের এই ধরনের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, 12,000 টাকা ঋণের দাবি এক বছরের মতো দাঁড়িয়ে গেল প্রায় 1,76,000 টাকায়। শুধু তাই নয়, সেই ফাঁকা চেকে 13 লক্ষ টাকা অঙ্ক বসিয়ে দিনমজুরের বিরুদ্ধে কিন্তু ঠুকে দেওয়া হলো চেক প্রতারণার জন্য একটি ফৌজদারি মামলা, এনা অ্যাক্টের 138 ধারায়। বিগত 3 বছর ধরে আদালতের বারান্দায় দৌড়াতে 1.5 লাখ টাকার বেশি খরচ করে আজ নিঃস্ব সেই দিনমজুর উত্তম কুমার রায়। আমরা নিশ্চয়ই গণমাধ্যমে এই বিষয়টি দেখেছি এবং এটি অনেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে কিন্তু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায়। আর এই কুখ্যাত সুদের কারবারের পিছনে উঠে এসেছে খাদেমুল ইসলাম নামের এক দাদন ব্যবসায়ীর নাম। অনুসন্ধানে দেখা গেছে যে আমরা গণমাধ্যমেও দেখেছি যে শুধু উত্তম কুমার নন, এই এলাকার প্রায় 40 থেকে 50টি অসহায় পরিবারকে একই কৌশলে, অর্থাৎ ব্যাংকে নিয়ে অ্যাকাউন্ট খুলে ফাঁকা চেক বইয়ে কিন্তু স্বাক্ষর করিয়ে নিয়ে সুদের ফাঁদে ফেলে নিঃস্ব করা হয়েছে। অবশেষে ভুক্তভোগীদের হাহাকার এবং স্থানীয়দের ক্ষোভ এবং গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের পর পুলিশ সেই খাদেমুল ইসলামকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র একজন দাদন ব্যবসায়ী গ্রেফতার হলেই কি এই সমস্যার সমাধান সম্ভব? আজকের বিস্তারিত আলোচনায় আমরা কেবল এই ঘটনার বিশ্লেষণই করব না, বরং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ফাঁকা চেক যদি কেউ কাউকে দেয় তাহলে সেটার অপব্যবহার এবং 1881 সালের এনআই অ্যাক্টের 138 ধারা এবং সুদের ফাঁদ থেকে নিজেকে কিভাবে আপনারা আইনি উপায়ে রক্ষা করবেন তার একটি সম্পূর্ণ ব্যাখ্যা এবং আইডিয়া আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন প্রথমে ঘটনার গভীরে প্রবেশ করি। গত 5 আগস্ট 2026 বিকেলে উপজেলার ভানুর ইউনিয়নের সিঁদুরবাজার এলাকা থেকে পুলিশ জনৈক দাদন ব্যবসায়ীকে আটক করে পরবর্তীতে ভুক্তভোগী উত্তম কুমার যিনি রায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে 6 আগস্ট তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে ঘটনার সূত্রপাত কিন্তু আজ থেকে প্রায় 3 বছর আগে। সে বানর ইউনিয়নের যে কলন্দা কালজিপাড়া গ্রামের দিনমজুর ছিলেন উত্তম কুমার রায়। তো অভাবের তাড়নায় আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, গণমাধ্যমে দেখেছেন যে জনৈক দাদন ব্যবসায়ীর কাছ থেকে সুদে 12,000 টাকা ধার নেন। শর্ত ছিল জামানত হিসাবে ব্যাংকের ফাঁকা চেক দিতে হবে। তো এই কাজটা অনেকেই করেন, এটা সঠিক নয়। যদি উনি করেছে, ভুল করেছে, ফাঁকা চেক কখনো কাউকে দিবেন না। অভিযোগ অনুযায়ী আমরা যেটা জানতে পারি আর কি, যে এই দাদন ব্যবসায়ী খাদেমুল ইসলাম মূল কৌশলটি ছিল অত্যন্ত চতুর এবং ভয়ঙ্কর। ঋণে জর্জরিত অসহায় মানুষদের প্রথমে উনি ব্যাংকে নিয়ে গিয়ে নিজ দায়িত্বে অ্যাকাউন্ট খুলে দেন। তারপরে নতুন চেক বইয়ের সবকটি পাতায় কিন্তু ঋণ গ্রহীতার স্বাক্ষর করিয়ে চেক বইটি নিজের কাছে রেখে দেওয়া হয়। এই সর্বশান্ত করার একটা প্রক্রিয়া, আর সাধারণ সহজ সরল মানুষরাও কিন্তু সেটা করে। তার ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রিয় দর্শক, পরবর্তীতে সুদে আসলে চড়া টাকা দাবি করা হতো। যদি কেউ সেই অবাস্তব সুদের টাকা দিতে না পারতো, তবে তার স্বাক্ষর করা ফাঁকা চেকে নিজের ইচ্ছে মতো কিন্তু কোটি টাকা বা লাখ টাকা আর অঙ্ক বসিয়ে চেক ডিজনার করিয়ে আদালতে মামলা ঠুকে দেওয়া তার একটা অভ্যাসে পরিণত হয়েছিল এবং সেটা সে করে আসছে। তো উত্তম কুমারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে 12,000 টাকার ঋণ এক বছরে দাবি করা হয় প্রায় 1,76,000 টাকা। দ্বিগুণ টাকা পরিশোধের পরও চেক বই কিন্তু ফেরত দেওয়া হয়নি, উল্টা 13 লাখ টাকা লিখে মামলা করা হয়। এটি খুবই পৈশাচিক একটি কারণ আমি মনে করব, এবং এটি আমাদের সমাজে বিষের মতো ছড়িয়ে পড়ছে। একই এলাকার আমরা জানি যে ওই সংশ্লিষ্ট এলাকার খমিরুদ্দিন নামের আরেক ভুক্তভোগী জানান যে 2020 সালে তিনি মাত্র 7,000 টাকা ধার নিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল 10 লাখ টাকার। কত অমানবিক কাজ! দীর্ঘ আইনি লড়াই চালিয়ে সম্প্রতি তিনি আদালত থেকে অব্যাহতি পেয়েছেন, কিন্তু ততদিনে তার আর্থিক এবং মানসিক অবস্থা
কতটুকু ক্ষতি হওয়া সেটা হয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। স্থানীয় সচেতন মহলের মতে এটি কেবল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি তাদের পুরো গ্রামীণ অর্থনীতিতে কিন্তু ছড়িয়ে পড়া এক বিস্ফোরা আসলে, যাকে আমরা বলি দাদন প্রথা বা ফাঁকা চেকের ব্ল্যাকমেইল নামক এক ধরনের জুজুর খেলা। তো এখন প্রশ্ন উঠেছে, একটি ফাঁকা চেক দিয়ে কিভাবে আদালতে মামলা করা সম্ভব হয়? অনেকে বলতে পারে, জিজ্ঞেস করা স্বাভাবিক। বাংলাদেশের আইনে এ বিষয়ে কি বলে? বাংলাদেশে চেক ডিজনার সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করা হয় দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালের যে আইন আছে সেই আইনের মধ্যে, অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 এর 138 ধারা অনুযায়ী, এবং এছাড়াও রেলিভেন্ট অন্যান্য ধারা তো রয়েছেই। এনআই অ্যাক্টের 138 ধারা যেটা আছে সেটা অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি যদি তার ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও কাউকে চেক প্রদান করে এবং সেই চেক যদি ব্যাংকে বাউন্স হয়, তো উপস্থাপনের পর যদি টাকা না থাকে অথবা অন্য যে কোনো কারণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চেক ডিজনার হলে একটা মেমো ফেরত দেয়, সেটা আপনারা জানেন অনেকেই। তবে চেক প্রদানকারী ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন যদি চেকে অপর্যাপ্ত টাকা থাকে, মানে আইনে যেটা বলছে। এই অপরাধের শাস্তি যেটা আছে সেটা 1 বছর পর্যন্ত কারাদণ্ড, অথবা চেকে লিখিত যে অঙ্ক আছে সেটার 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড আদালত চাইলে দিতে পারে, অথবা উভয়দণ্ডও দিতে পারে। কিন্তু আইনের 139 ধারা অনুযায়ী এই আইনেরই একটি চেকের উপর যখন স্বাক্ষর থাকে তখন আদালত প্রাথমিকভাবে ধরে নেন যে চেকটি কোনো বৈধ দেনা বা কনসিডারেশন বা ঋণ যেটাই বলি না কেন সেটার পরিশোধের জন্যই দেওয়া হয়েছে, এটা একটা প্রিজিউম করে নেন। দাদন ব্যবসায়ীরা কিন্তু আইনের এই দুর্বলতার সুযোগটাই নেয়। তারা জানে যে সাধারণ মানুষ আইনি প্রক্রিয়া এতটা বুঝে না বা আদালতে কন্টেস্ট করতে পারবে না, আর্থিক সমস্যার কারণে বিজ্ঞ আইনজীবীদেরকে অনেক সময় এঙ্গেজ করতে পারবে না। ফাঁকা চেকে স্বাক্ষর করিয়ে নিয়ে তারা তাতে 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 25 লাখ যে যা পারে লিখে বসিয়ে মামলা করে দেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি সত্য যেটা সেটা জানা খুবই জরুরি। আমাদের দেশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ একাধিক রায়ে কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে সিকিউরিটি বা জামানত হিসাবে দেওয়া ফাঁকা চেক, যেটাকে আমরা ব্ল্যাঙ্ক চেক বলি, দিয়ে কোনো বৈধ দেনা তৈরি হয় না। কোনো ব্যক্তি যদি সুদের ঋণের জামানত হিসাবে ফাঁকা চেক দেন এবং পরবর্তীতে তাতে মন গড়া অঙ্ক যদি বসিয়ে মামলা করেন, তবে তা কিন্তু এনআই অ্যাক্টের 138 ধারার আওতায় পড়ে না, এটাকে অ্যাট্রাক্ট করে না, অপরাধ হিসাবে গণ্য হতে এটা কিন্তু পারে না। সেটা একাধিক জাজমেন্ট আছে এই সংক্রান্ত। তারপরেও যেমন আমরা বলতে পারি, যেমন আবুল কালাম আজাদ ভার্সাস রাষ্ট্রসহ বেশ কিছু আলোচিত মামলায় মহামান্য হাইকোর্ট কিন্তু এই ধরনের পর্যবেক্ষণ দিয়েছেন যে এনআই অ্যাক্টের আপনার উদ্দেশ্যই হলো ব্যবসায় ক্ষেত্রে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং কোনো অবৈধ দাদন ব্যবসা বা সুদের টাকা আদায়ের হাতিয়ার হিসাবে কিন্তু চেককে আদালতকে ব্যবহার করতে দেওয়া যাবে না বা দেওয়া হয় না। এই যে আজকের এই যাকে নিয়ে আমরা আলোচনা করছি, খাদিমুল ইসলামের মতো দাদন ব্যবসায়ীরা যা করছেন তা কেবল এনআই অ্যাক্টের অপব্যবহার নয়, এটি দেশে প্রচলিত ফৌজদারি আইনে কিন্তু একাধিক গুরুতর অপরাধ। আসুন দেখেন এই দণ্ডবিধির এবং অন্যান্য আইনে এই বিষয়ে আসলে কি বলা আছে। যারা দাদন ব্যবসায়ী বা দাদন ব্যবসা করছেন তাদের বাংলাদেশ আইনগত অনুমোদন বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর লাইসেন্স ছাড়া ব্যক্তিগতভাবে যদি কেউ চড়া সুদে ঋণ দেয় এবং সেই দেওয়া এবং মানুষের সম্পত্তি বা চেক যদি জামানত রাখে, তাহলে সেটা সম্পূর্ণ অবৈধ এবং একটি বেআইনি কাজ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এটি মানি লেন্ডার্স অ্যাক্ট 1933 এবং ক্ষুদ্র প্রতিষ্ঠান আইন 2006 এর সরাসরি লঙ্ঘন, এছাড়াও অর্থ আইনেরও লঙ্ঘন। দণ্ডবিধির অধীনে 406 ধারার অপরাধ সংঘটিত হতে পারে। তারপর আপনার কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো বিশ্বাস করে কোনো কাজের বা জামানতের উদ্দেশ্যে ফাঁকা চেক দিচ্ছেন আর সে ব্যক্তি আপনার উল্লেখিত সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সেই চেকের অপব্যবহার করছে, তখন তা কিন্তু 406 ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হবে। 420 যেটা 420-এরও কিন্তু উপাদান এখানে থাকে দণ্ডবিধির, অর্থাৎ ছলচাতুরি করে ব্যাংকে নিয়ে গিয়ে অ্যাকাউন্ট খুলে চেক বই হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে প্রতারণামূলকভাবে বিশাল অঙ্কের টাকা দাবি করা 420 ধারার উপাদানের মাঝেও কিন্তু সেটা পড়ে এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ। 467 এবং 471 দণ্ডবিধির যে ধারা আছে, জালিয়াতি এবং জাল দলিল ব্যবহার,
এটা আপনারা জানেন যে কোনো ফাঁকা চেকে আপনার অজান্তে বা সম্মতির বাইরে অবাস্তব টাকা বা তারিখ বসিয়ে তা আদালতে উপস্থাপন করা এবং জালিয়াতির শামিল, এবং এটি একটি মূল্যবান ইনস্ট্রুমেন্ট জালিয়াতি করে নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্যবহার করেছে, তাহলে এটি এই ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ। 506 ধারা যেটা আমরা দেখি দণ্ডবিধির, যে ক্রিমিনাল ইন্টিমিডেশন, সুদের টাকা না দিলে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয়, ভয় দেখায়, মেরে ফেলবে, বাড়িতে অত্যাচার করে, সেই ধারা তো আসছেই। তো সম্প্রতি মহামান্য হাইকোর্টের একটি জাজমেন্টও আছে এবং একাধিক মামলায় কিন্তু সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে দেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অবৈধ সুদের কারবারিদের তালিকা তৈরি করতে এবং ফাঁকা চেক জিম্মি করে মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে, যদি আপনি বা আপনার কোনো পরিচিত ব্যক্তি এমন সুদের ফাঁদে পড়ে যান অথবা ফাঁকা চেক দিয়ে ব্ল্যাকমেইলের শিকার হন, তবে আইনগতভাবে আপনার কি করা উচিত? একটা প্রশ্ন আপনাদের মনে উদয় হতেই পারে। প্রথম ধাপ হচ্ছে, কখনো ফাঁকা চেকে স্বাক্ষর দিয়ে জমা দেবেন না। এটি বারবার বলছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। প্রথম এবং প্রধান নিয়ম হচ্ছে, কখনোই কোনো ব্যক্তি, সমিতি বা এনজিওর কাছে স্বাক্ষর করা ফাঁকা চেক আপনারা জামানত হিসেবে রাখবেন না। দিয়েছেন মানে আপনার ভবিষ্যতে মামলা ক্রয় করলেন ধরে নিতে হবে, ঝামেলা তৈরি করলেন। যদি দিতেই হয়, চেকের পেছনে বা সামনে নির্দিষ্ট টাকার অঙ্ক, তারিখ, অনলি ফর সিকিউরিটি বা এরকম কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ কথাটি লিখে রাখুন। যদিও সবচেয়ে নিরাপদ হলো ফাঁকা চেক একেবারেই না দেওয়া। ফাঁকা চেক দেওয়ার কোনো প্রয়োজনই নেই। যদি আপনার একান্তই সমস্যা থাকে তাহলে অন্যভাবে সেই সমস্যা মেটানোর চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে, লিখিত চুক্তি বা স্ট্যাম্প ব্যবহার করুন। যে কোনো আর্থিক লেনদেনে লিখিত চুক্তি থাকতে হবে এবং সেখানে চেকের নম্বর, চেকের ধরন স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং সেটার মূল কপি আপনার কাছে রাখবেন। তাৎক্ষণিক সাধারণ ডায়েরি করা এবং ব্যাংকে লিখিত একটি নোটিশ দিয়ে অবহিত করে রাখা। যদি আপনি বুঝতে পারেন যে আপনার জমা দেওয়া ফাঁকা চেকটি ফেরত দেওয়া হচ্ছে না বা অপব্যবহারের সম্ভাবনা রয়েছে বা কেউ চেষ্টা করতে পারে, তাহলে অবিলম্ব স্থানীয় থানায় কিন্তু একটি সাধারণ ডায়েরিও আপনি করে রাখতে পারেন এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। আর যেটিতে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করতে হবে চেকের নম্বর এবং এটি কাকে কী উদ্দেশ্যে তাকে জামানত দেওয়া হয়েছিল বা ফেরত দেওয়া হচ্ছে না। এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি চাইলে ফৌজদারি মামলাও করতে পারেন, চেক উদ্ধারের মামলা করতে পারেন। তারপর যদি আপনার কাছ থেকে জোরপূর্বক যদি কেউ খালি চেক নিয়ে যায়, তাহলে ইলিগাল কনফাইনমেন্ট এবং ফোর্সফুল আপনার কাছ থেকে যদি কোনো কিছু আনডিউ প্রেশার দিয়ে নিয়ে যায়, সেটার জন্যও কিন্তু ফৌজদারি মামলা করা যায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে। লিখিতভাবে যদি ব্যাংক ম্যানেজারকে জানান, তখন অনেক সময় দেখা যায় যে স্টপ পেমেন্ট এর আবেদন করে রাখতে পারেন। লিগ্যাল নোটিশের সঠিক জবাব দিতে হবে। লিগ্যাল নোটিশ আপনাকে হয়তো পাঠাবে ডিজনার করে। সুদের কারবারি যখন চেকে বড় অঙ্কের টাকা লিখে ব্যাংক থেকে ডিজনার করাবে, তখন সে এনআই একটা 138 ধারা অনুযায়ী আপনাকে একটা আইনের নোটিশ পাঠাবে। অনেক সময় আপনারা নোটিশটা নাও পেয়ে থাকতে পারেন। মনে রাখবেন, এই নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে কিন্তু একজন দক্ষ এবং বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এর জবাব দিতে হবে। অনেকে সেটাকে আপনারা ইগনোর করেন। জবাবটা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। জবাবে যে বিষয়গুলো লিখবেন সেটা কিন্তু অ্যাডমিটেড হয়ে যাবে এবং এটা থেকে আপনি সরে আসতে পারবেন না পরবর্তী মামলার যে কোনো পর্যায়ে। সুতরাং জবাবটা অত্যন্ত দক্ষতার সহিত দিতে হবে। স্পষ্টভাবে জবাবে উল্লেখ করতে হবে যে মূল ঋণের কত পরিমাণ টাকা ছিল, কত টাকা পরিশোধ করা হয়েছে, এবং এটা আসলে একটা ফ্যাক্টের বিষয়। জবাবে নোটিশে যা উল্লেখ করা হবে সেটা অনুসারে আপনারা জবাব দিবেন। পাল্টা মামলা বা ফৌজদারি অভিযোগ দায়ের করতে পারেন। প্রয়োজনে উক্ত দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে কিন্তু আপনারা মামলাও করতে পারেন। তাই যাই হোক, প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে এই সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো ঋণ প্রদান করতে পারে না, তাদের কাছ থেকে কোনো ডিপোজিট গ্রহণ করতে পারে না। এবং এটা যদি করে তাহলে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী। এবং এই সংক্রান্ত একটি রিট পিটিশন কিন্তু মহামান্য হাইকোর্টে দায়ের করা হয়েছে। আমি সেটা মামলাটি দায়ের করেছি এবং এই মামলায় মহামান্য হাইকোর্ট কিন্তু রুল ইস্যু করেছে এবং মাইক্রো ক্রেডিট অথরিটির যে চেয়ারম্যান আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট যতগুলো রেসপন্ডেন্ট আছে রেলিভেন্ট, সবাইকে কিন্তু রুল ইস্যু করা হয়েছে এবং ডাইরেকশন দিয়েছে যাতে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে এবং সুদের কারবারি দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। তো এই মামলাটি পূর্ণাঙ্গ শুনানির অর্থাৎ রুল হিয়ারিংয়ের পর্যায়ে আছে এবং আমরা খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ
শুনানির জন্য একটা কোর্টে ফিক্স করে ফাইনাল হিয়ারিং করার পর একটা জাজমেন্টও হবে আশা করছি। তো এটা কিন্তু যে যেখানেই করছেন দাদন ব্যবসায়ীরা, আপনারা এটা কিন্তু আইনে সাপোর্ট করে না, বেআইনি কার্যক্রম করছেন। আপনারা ব্যক্তিগতভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন, এটা এক ধরনের ব্যাংকিং কার্যক্রম। অনুমোদন ব্যতীত ব্যক্তিগতভাবে ব্যাংকিং কার্যক্রম করছেন, সেটি বেআইনি। এই কারণে যারা নিচ্ছেন তারাও বেআইনি কাজ করছেন। সুতরাং আজকের এই আলোচনাটি যারা শুনছেন এবং দেখছেন, আশা করি এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং সজাগ থাকবেন, সচেতন থাকবেন। সারা দেশের আনাচে কানাচে এমনকি শহরগুলোতেও কিন্তু এই ধরনের দাদন ব্যবসায়ীদের প্রচুর আনাগোনা রয়েছে এবং মানুষকে জিম্মি করে, মানুষ বিপদে পড়লে যেখানে মানুষকে ধার দেওয়া উচিত, কাউকে সাহায্য করা উচিত, সেটা না করে চড়া সুদে মানুষকে সর্বশান্ত করছে। আবার এর উল্টাটাও আছে, যাকে ধার দেওয়া হয় সেই টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়, এটাও সত্য। কেউ ধারের টাকা আবার ফেরত দিতে চায় না। এই জন্যই সমাজে আসলে এই ধরনের বিষয়গুলো চলে আসছে। আপনি কাউকে চাইলেও, কারো প্রয়োজন আছে, সেই অনুসারে আপনি কাউকে ধার দিলেন, কিন্তু সেই টাকা চাইলে পরবর্তীতে আপনার উপর আরও হামলা হয়, মামলা হয়। এটাও আছে। আমাদের সবারই আসলে কম বেশি দোষ আছে, একজনের উপরই চাপাইলে হবে না। যাই হোক, দাদন ব্যবসা বা যারা সুদের ব্যবসা করছেন, অনুমোদন ব্যতীত এই ধরনের ফাইন্যান্সিয়াল আপনার কার্যক্রমের সাথে জড়িত আছেন বা ঋণের কার্যক্রম বা ব্যাংকিংয়ের সাথে জড়িত আছেন, তাদের বিরুদ্ধে কিন্তু চাইলে আপনারা ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় অথবা সংশ্লিষ্ট থানায় আপনারা মামলা দায়ের করতে পারেন, অভিযোগ দিতে পারেন, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ দিতে পারেন, চাইলে আপনারা ডিসি সাহেবের কাছে দিতে পারেন অথবা ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সংশ্লিষ্ট যে আপনার প্রশাসন আছে, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা প্রয়োজনীয় উদ্যোগ কিন্তু আপনারা নিতে পারেন। এটা আইনে কিন্তু বান নেই যে তাদের বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে আজকের আলোচনা থেকে। আশা করি আপনারা সবাই সচেতন হবেন।